হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিএস কমার্স গাইড। আরও একটা কস্টিং এর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা পার্ট 2। আগের ভিডিওটা যারা দেখেছো কস্টিং এর সেটা হচ্ছে পার্ট 1 ছিল, এটা পার্ট 2। এখানে আরও কিছু প্রশ্ন তোমাদের সঙ্গে এমসিকিউ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং আইটেমস ইজ নট, আইটেম হওয়ার কথা ছিল, আইটেমস দেওয়া আছে, item is not included in preparation of cost sheet। তো যখন cost sheet প্রিপেয়ার করা হয় এই চারটে আইটেমের মধ্যে কোন আইটেমটা ইনক্লুড করা হয় না? তো সেটা হচ্ছে ইন্টারেস্ট পেড। ইন্টারেস্ট পেড যে আইটেমটা রয়েছে সেটা কস্ট শিট প্রিপেয়ার করার সময় কিন্তু ইনক্লুড করা হয় না। ক্যারেজ ইনওয়ার্ড, পারচেজ রিটার্ন, সেলস কমিশন এগুলো সবকটাই ইনক্লুডেড হয়, বাট ইন্টারেস্ট পেডটা ইনক্লুড করা হয় না। নেক্সট 2 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং আইটেম ইজ নট এক্সক্লুডেড হোয়াইল প্রিপেয়ারিং আ কস্ট শিট। তো কস্ট শিট যখন প্রিপেয়ার করা হয় এর মধ্যে কোন আইটেমটা বাদ দেওয়া হয় না? নট এক্সক্লুডেড, এক্সক্লুডেড মানে কোন আইটেমটা কিন্তু বাদ দেওয়া হয় না। তো এখানে আমরা জানি গুডউইল রাইট অফ যেটা হয়, প্রভিশন ফর ট্যাক্সেশন ট্রান্সফার টু রিজার্ভ, এই পার্টিকুলার আইটেম কিন্তু কস্ট শিটে আসে না। তার মানে কোন আইটেমটা বাদ দেওয়া হয় না? দ্যাট ইজ প্রপার্টি ট্যাক্স অন ফ্যাক্টরি বিল্ডিং। তো এই আইটেমটা কিন্তু কস্ট শিটের মধ্যে নিয়ে আসা হয়, এটা কস্ট শিটের আইটেমের মধ্যে পড়ে। বাকি গুডউইল, প্রভিশন, ট্রান্সফার টু রিজার্ভ এগুলো কিন্তু বেসিক্যালি কি করা হয়, এক্সক্লুড করে দেওয়া হয়। আর প্রপার্টি ট্যাক্সটা নট এক্সক্লুডেড থাকে, দ্যাট মিনস ইনক্লুডেড থাকে। তো প্রশ্নটা একটু ভালো করে পড়বে, প্রশ্নটা একটু ঘুরিয়ে দিলেই কিন্তু প্রশ্নের মানে চেঞ্জ হয়ে যায়। নেক্সট থার্ড প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং আর ডাইরেক্ট এক্সপেন্স, এগুলোর মধ্যে কোনটা ডাইরেক্ট এক্সপেন্সেস এর পার্ট? ফার্স্ট প্রথমটা হচ্ছে দ্য কস্ট অফ স্পেশাল ডিজাইনস, ড্রয়িংস অর লেআউট, এটা ডাইরেক্ট এক্সপেন্সেস এর একটা পার্ট। সেকেন্ড যেটা রয়েছে দ্য হায়ার অফ টুলস অর ইকুইপমেন্ট ফর এ পার্টিকুলার জব, এটাও একটা পার্ট। সেলসম্যান ওয়েজেস কিন্তু ডাইরেক্ট এক্সপেন্সেস এর মধ্যে পড়ে না। রেন্ট, রেটস অ্যান্ড ইন্স্যুরেন্স এটাও কিন্তু আসে না। রেন্ট, রেটস, ইন্স্যুরেন্স আমার ফ্যাক্টরি ওভারহেড বা যেটা রয়েছে পরেরটা অ্যাডমিনিস্ট্রেটিভ, সেখানে যে কোনো একটা পার্টে আসতে পারে ডিপেন্ডিং অন দ্য নেচার। ঠিক আছে, তো এখানে ডাইরেক্ট এক্সপেন্সেস এর কোনটা পার্ট না? প্রথম দুটো। তো কারেক্ট অ্যান্সার হবে নাম্বার 1 এ, এটা কারেক্ট অ্যান্সার। ফার্স্ট দুটোই কিন্তু বেসিক্যালি ডাইরেক্ট এক্সপেন্সেস এর পার্ট। নেক্সট 4 নাম্বার প্রশ্ন, হোয়াট ইজ প্রাইম কস্ট? প্রাইম কস্ট কি না? প্রাইম কস্ট বেসিক্যালি সামেশন অফ অল ডাইরেক্ট এক্সপেন্সেস। ওকে, যত ধরনের ডাইরেক্ট এক্সপেন্সেস আছে সেইগুলোকে যোগ করলে প্রাইম কস্ট পাওয়া যায়। তাহলে এখানে কারেক্ট অ্যান্সারটা হবে ফার্স্ট এ, টোটাল ডাইরেক্ট এ কস্ট অনলি। নেক্সট 5 নাম্বার প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এলিমেন্ট অফ ওয়ার্ক কস্ট? তো এর মধ্যে কোনটা ওয়ার্ক কস্টের এলিমেন্ট নয়? তো ওয়ার্ক কস্টের এলিমেন্ট দ্যাট ওয়ার্কস ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেডের পার্ট নয়, দ্যাট ইজ সেলস ম্যানেজার স্যালারি। সেলস ম্যানেজার স্যালারি কিন্তু সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের পার্ট, ওয়ার্কস ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেডের পার্ট নয়। নেক্সট, for the purpose of cost sheet preparation, costs are classified based on their functions। cost sheet যখন আমরা প্রিপেয়ার করি তখন যে কস্টগুলোর ক্লাসিফিকেশন হয় সেটা বেসিক্যালি তার ফাংশনসের বেসিসে করা হয়ে থাকে। ঠিক আছে, দ্যাট মিনস ওর জন্য আমরা ফ্যাক্টরি ওভারহেড, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, তারপরে আমরা যেটা করি সেটা হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, দ্যাট মিনস রিলেটিভ টু ফাংশনস। ঠিক আছে, রিলেটেড টু ফাংশনের বেসিসে ডিভাইড করা হয়ে থাকে। স্যালারি পেড টু অফিস সুপারভাইজার ইজ এ পার্ট অফ সুপারভাইজার, দ্যাট মিনস অফিস রিলেটেড এক্সপেন্সেস অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের মধ্যে বা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টের মধ্যে কিন্তু এসে থাকে। তো এটা পার্ট হবে, পার্ট মানে বিএডটা অ্যাডমিনিস্ট্রেশন কস্টের মধ্যে আসবে। নাম্বার 8, অডিট ফিস পেড টু কস্ট অডিটর ইজ এ পার্ট অফ। অডিট ফিস, যেটা অডিট ফিস পে করা হচ্ছে এটাও একটা পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড।
Next, question number 9. A company has set up laboratory for testing product for compliance with standards. Salary of laboratory staffs are part of. Salary of যেটা রয়েছে সেটা কোন পার্টের অংশ? না, এটা কোয়ালিটি কন্ট্রোল কস্টের একটা পার্ট হবে। Next, question number 10. Canteen expenses for factory workers are part of. ফ্যাক্টরি ওয়ার্কার্সদের ক্যান্টিন এক্সপেন্সেস যেটা রয়েছে ফ্যাক্টরি রিলেটেড কস্ট, দ্যাট ইজ ফ্যাক্টরি ওভারহেডের আন্ডারে কিন্তু আসবে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট ফর্ম পার্ট অফ প্রাইম কস্ট? তো এই চারটে অপশনের মধ্যে কোনটা প্রাইম কস্টের পার্ট নয়? তো প্রাইম কস্টের পার্ট নয় কোনটা সেটা দেখতে হবে। ফার্স্ট, জিএসটি পেড অন র মেটেরিয়াল ইনপুট ক্রেডিট ক্যান বি ক্লেমড, এটা prime cost এর part. Raw material, cost of transportation paid to bring material to the factory, that means carriage inward এর কথা বলা হচ্ছে। C, cost of packing যেটা রয়েছে সেটাও ডাইরেক্ট এক্সপেন্সেস এর পার্ট হতে পারে। নেক্সট, ওভারটাইম প্রিমিয়াম পেড টু ওয়ার্কার্স, যে ওভারটাইম প্রিমিয়াম যেটা পে করা হয় সেটা কিন্তু প্রাইম কস্টের পার্ট নয়। নেক্সট, a company pays royalty to state government on the basis of production, it is treated as. তো যদি স্টেট গভর্নমেন্টকে কোনো ধরনের রয়্যালটি পে করে ফর দি পারপাস অফ প্রোডাকশন, দেন ইট শুড বি ট্রিটেড অ্যাজ ডাইরেক্ট এক্সপেন্সেস। তো রয়্যালটি যেটা পে করা হচ্ছে এটা ডাইরেক্টলি প্রোডাকশন বেসিসের জন্য হচ্ছে, তো এটা ডাইরেক্টলি যেহেতু প্রোডাকশন রিলেটেড তার জন্য এটা ডাইরেক্ট এক্সপেন্সেস আন্ডারে চলে আসবে। নেক্সট, ইন রিকনসিলেশন স্টেটমেন্টস এক্সপেন্সেস শোন অনলি ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্টস আর, যে এক্সপেন্সেসগুলো বেসিক্যালি শুধুমাত্র ফিনান্সিয়াল অ্যাকাউন্টসে দেখানো হয়েছে যখন রিকনসিলেশন করা হয় তখন কি করতে হবে, পার্টিকুলারলি সেই এক্সপেন্সেসগুলোকে আবার অ্যাড করে নিতে হয়। প্রফিটের সঙ্গে কি করতে হয়, অ্যাড করে ফেলতে হয় আবার, ওই অ্যাডেড টু ফিনান্সিয়াল প্রফিট। ইন রিকনসিলেশন এক্সপেন্সেস শোন অনলি ইন কস্ট অ্যাকাউন্ট, তো যখন রিকনসিলেশন করা হচ্ছে কস্ট যেগুলো শুধুমাত্র কস্ট অ্যাকাউন্ট মানে কস্ট বুকসে লেখা হয়েছে সেগুলো কি করা হবে না, যে যখন রিকনসিলেশন করি কস্ট বুককে প্রেফারেন্স দিই, কস্ট বুকসে যা হয়েছে সেই জিনিসটা আমরা করি। তো এখানে এক্সপেন্সেস দেখানো হয়েছে, তো এক্সপেন্সেস যদি দেখানো হয়ে থাকে তাহলে সেটা আমরা কি করব না, এখানে ডিডাক্ট ফ্রম ফিনান্সিয়াল প্রফিট আমরা কি করব, সেটাকে অ্যাজ এ এক্সপেন্সেস চার্জ করে ফিনান্সিয়াল প্রফিটটাকে কি করব, কমাবো। ইন রিকনসিলেশন স্টেটমেন্ট ট্রান্সফার টু রিজার্ভ আর, যদি ট্রান্সফার টু রিজার্ভ হয়ে থাকে সেক্ষেত্রে সেটা কি করা হবে, রিকনসিলেশনের সময় সেটা প্রফিটের সঙ্গে অ্যাড করে নেওয়া হবে, কারণ ট্রান্সফার টু রিজার্ভ বেসিক্যালি কিন্তু কোনো ধরনের কস্ট আইটেমের মধ্যে পড়ে না, এটা কোনো ধরনের কস্ট নয়, তো সেটাকে কি করতে হবে, ফিনান্সিয়াল প্রফিটের সঙ্গে আবার অ্যাড করে নেবে, এটা কস্ট শিটেরও কোনো সময় পার্ট হয় না। তো নেক্সট 16 নাম্বার প্রশ্ন, 16 নাম্বার প্রশ্ন কি বলছে, ইন রিকনসিলেশনস ইনকাম শোন অনলি ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্টস, যে ইনকামগুলো শুধুমাত্র ফিনান্সিয়াল অ্যাকাউন্টসে দেখানো হয়ে থাকে সেগুলো আমরা কি করি, সেগুলো বেসিক্যালি আমরা ডিডাক্ট করে দিই ফ্রম ফিনান্সিয়াল প্রফিট, যে প্রফিটটা হয়েছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টসে সেই প্রফিট থেকে আমরা কি করি, সেই ইনকামগুলোকে বাদ দিয়ে দিই। ঠিক আছে, এমন কিছু ইনকাম রয়েছে যেগুলো আমরা শুধুমাত্র ফিনান্সিয়াল অ্যাকাউন্টসে দেখাই, সেগুলো কিন্তু আমাদের কস্ট অ্যাকাউন্টসের মধ্যে আসে না, লাইক ডিভিডেন্ড কিন্তু কস্ট অ্যাকাউন্টের মধ্যে আসবে না, সেটা শুধুমাত্র ফিনান্সিয়াল অ্যাকাউন্টসেই আসে। তো যদি সেরকম কিছু ইনকাম এখানে দেখানো হয়ে থাকে তাহলে সেই ইনকামটা আমাকে যখন রিকনসিলেশন হবে তখন সেই ইনকামটা আমাকে কি করতে হবে না, প্রফিট থেকে বাদ দিয়ে দিতে হবে। Next, in reconciliation statement, closing stock undervalued in financial accounts. Closing stock কি হয়েছে, বেসিক্যালি আন্ডারভ্যালুড হয়ে রয়েছে। তো আন্ডারভ্যালুড যদি হয়ে থাকে, আন্ডারভ্যালুড মিনস স্টকসের ভ্যালু কম দেখানো হয়েছে, তো স্টকসের ভ্যালু যদি কম দেখানো হয়ে থাকে তো বেসিক্যালি সেটা কি করবে না, স্টকসের ভ্যালু যদি কম হয়ে থাকে তাহলে বেসিক্যালি সেটা কোথায় কম হচ্ছে না, ফিনান্সিয়াল অ্যাকাউন্টসে। তো ফিনান্সিয়াল অ্যাকাউন্টসের কোথায় ক্লোজিং স্টক বসে না, ট্রেডিং ক্রেডিটে।
তো আমরা জানি ক্রেডিট সাইডে যদি ক্রেডিট সাইডটা বেসিক্যালি ইনকাম সাইড, তো ক্লোজিং স্টক কম দেখালে ইনকাম কম হয়ে গেছে, তো ইনকামটাকে আমাকে কি করতে হবে, বাড়াতে হবে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, অ্যাডেড টু ফিনান্সিয়াল প্রফিট করতে হবে, মানে প্রফিটটাকে আমাকে কি করতে হবে, ইনক্রিজ করতে হবে। নেক্সট, আন্ডার নন ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেম, যদি নন ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেমে যেটা রয়েছে সেখানে কি হবে না, সেখানে সেপারেটেড লেজার্স আর মেনটেন ফর কস্ট অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্টস। এই নন ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেমে আমরা সেপারেটেড লেজার অ্যাকাউন্টস মেনটেন করি। Number 19, under non-integrated accounting system, the accounts made to complete double entry is, তো যখন ডাবল এন্ট্রি বেসিক্যালি করা হবে নন ইন্টিগ্রেটেড সিস্টেমে, তখন আমরা জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট করে থাকি। ঠিক আছে, যখন আমরা নন ইন্টিগ্রেটেড সিস্টেমের মধ্যে রয়েছি সেক্ষেত্রে আমরা যে যখন এন্ট্রিগুলোকে কি করতে হয় না, ডাবল এন্ট্রি করব, সেক্ষেত্রে বেসিক্যালি জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট আমরা কি করি, নতুন করে প্রিপেয়ার করি। নেক্সট, আন্ডার নন ইন্টিগ্রেটেড সিস্টেম অফ অ্যাকাউন্টিং, পারচেজ অফ র মেটেরিয়াল ইজ ডেবিটেড টু, পারচেজ অফ র মেটেরিয়াল কোথায় করা না, মেটেরিয়াল কন্ট্রোল অ্যাকাউন্ট অ্যান্ড স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্টের মধ্যে করা হয়ে থাকে। নেক্সট, হোয়েন কস্টিং লস is 5600, যদি costing lot cost sorry when costing lost is 5600, যদি costing loss 5600 হয়ে থাকে, administrative overhead under absorb being 600, আর administrative overhead সেটা কি হচ্ছে, under absorb হয়ে রয়েছে। under absorb means সাপোজ আমরা এস্টিমেট করেছিলাম কোনো একটা পার্টিকুলার খরচ 100 টাকা হবে, বাট সেই খরচটা অ্যাকচুয়ালি দাঁড়িয়েছে 120 টাকা, মানে অ্যাকচুয়াল এক্সপেন্সেস বেশি হয়েছে এস্টিমেশনের থেকে, তখন তাকে বলা হয় আন্ডার অ্যাবজর্ব। তো এখানে আন্ডার অ্যাবজর্ব কত হয়েছে না, 600 টাকা, তার মানে অ্যাকচুয়াল খরচ 600 টাকা বেশি হয়েছে। আর কস্টিং লস কত দেখাচ্ছে না, 5600। দ্য লস অ্যাজ পার ফিনান্সিয়াল অ্যাকাউন্টস, তো এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টস অনুযায়ী তাহলে লস কত দাঁড়াবে না, 6200। তো 600 টাকা বেশি খরচ হচ্ছে, তো কস্টিং লসের সঙ্গে সেই 600 টাকা আমাকে কি করতে হবে, অ্যাড করে ফেলতে হবে। নেক্সট, পরের প্রশ্ন 22, হুইচ অফ দ্য ফলোইং আইটেমস শুড বি অ্যাডেড টু কস্টিং প্রফিট টু অ্যারাইভ অ্যাট ফিনান্সিয়াল প্রফিট, তো কোন আইটেমগুলো অ্যাড করতে হবে। বেসিক্যালি ওভার অ্যাবজর্পশন যেগুলো হয়ে রয়েছে, সেই অ্যাবজর্পশন মানে আমার ফিনান্সিয়াল প্রফিট, মানে কস্টিং প্রফিট থেকে ফিনান্সিয়াল প্রফিটে যদি আসতে হয়, আমাকে জাস্ট উল্টো কাজটা করতে হবে, দ্যাট ইজ ওভার অ্যাবজর্পশন যেগুলো রয়েছে ওয়ার্কস ওভারহেড, সেগুলোকে আমাকে কি করতে হবে, অ্যাড করে ফেলতে হবে। নেক্সট, ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টস এলিমিনেট দ্য নেসেসিটি অফ অপারেটিং কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। আমরা নন ইন্টিগ্রেটেড সিস্টেমে কস্ট লেজার কন্ট্রোল বা যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্টগুলো বেসিক্যালি অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টগুলো আমরা বেসিক্যালি কি করি, ওপেন করি, বাট ইন্টিগ্রেটেড ক্ষেত্রে আমাদের যেটা কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট আমরা কিন্তু অপারেট করি না, সেগুলো এলিমিনেট করে দিই। নেক্সট 24, what is primary goal of introducing integrated costing, integrating accounting? প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ ইন্ট্রোডিউসিং ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং। ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং এর ইন্ট্রোডিউস করার প্রাইমারি গোল কি, এর ফার্স্ট কাজটা হচ্ছে বেসিক্যালি স্ট্রিমলাইনিং কস্ট অ্যানালাইসিস। ঠিক আছে, এখানে কস্ট অ্যানালাইজ করার জন্য ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং বেসিক্যালি করা হয়ে থাকে। নেক্সট, হোয়াই ইজ রিকনসিলেশন ইজ ইম্পর্টেন্ট ইন অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এ রিকনসিলেশন ইম্পর্টেন্ট কেন, তো এখানে বেসিক্যালি টু কমপ্লিকেট ফিনান্সিয়াল রিপোর্টিং, টু আইডেন্টিফাই ডিফারেন্স ইন প্রফিট, টু অ্যাভয়েড ইন্টিগ্রেশন, টু ডিসকারেজ কস্ট অ্যানালাইসিস। তো রিকনসিলেশনটা অ্যাকাউন্টিংয়ে ইম্পর্টেন্ট কেন, অ্যাকাউন্টিংয়ে ইম্পর্টেন্ট এই কারণে যে দুটো জায়গায় যদি প্রফিটের ডিফারেন্স হয়, দ্যাট ইজ কস্ট অ্যাকাউন্টস আর অ্যাকাউন্টিংয়ে, তো সেক্ষেত্রে আমরা সেই প্রফিটটা কেন ডিফার করে যাচ্ছে সেইটাকে আইডেন্টিফাই করতে হয়। তো ওই ডিফারেন্সটা, টু আইডেন্টিফাই দ্য ডিফারেন্স ইন প্রফিটস। নেক্সট, হোয়াট ক্যারেক্টারাইজ
characterized are non-integrated cost accounting system. তো একটা ক্যারেক্টারিস্টিক্স কি না, সেপারেট কস্ট অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্টস করা হয়। নন ইন্টিগ্রেটেডে আমরা কি করি, কস্ট অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্টসের ডিফারেন্ট বুকস মানে ডিফারেন্ট অ্যাকাউন্টস মেনটেন করি আমরা। এই ভিডিও লাস্ট প্রশ্ন, ইন আ নন ইন্টিগ্রেটেড সিস্টেম হোয়াট লেজার ইজ ইউজ। নন ইন্টিগ্রেটেডে আমরা কোন ধরনের লেজার ইউজ করি ফর রেকর্ডিং অফ ইনডাইরেক্ট কস্ট, সেখানে আমরা কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট বেসিক্যালি কি করি, ইউজ করি। কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্টস আর বেসিক্যালি ইউজ ফর নন ইন্টিগ্রেটেড সিস্টেম অফ কস্টিং। ঠিক আছে, তো এখানে আমরা 27টা প্রশ্ন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করি প্রশ্নগুলো যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের হেল্পফুল হবে। আমি যতটা পারছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ারও চেষ্টা করছি। তো বেসিক্যালি তোমাদেরকে যেটা করতে হবে সেটা কিন্তু নিজেকে প্রিপেয়ার করতে হবে, অনেক বেশি বুকস পড়তে হবে, দরকার পড়লে ইন্টারনেটের হেল্প নেবে। অনেক সময় আমি যেটা বলছি সেই বলাটা হয়তো তোমাদের কাছে কমপ্লিটলি ক্লিয়ার হচ্ছে না কনসেপ্টগুলো, তো সেক্ষেত্রে তোমরা যেগুলো প্রবলেম রয়ে যাচ্ছে সেগুলো তুমি আমাকে জানাতে পারো থ্রু কমেন্ট। তো সেগুলো অবশ্যই আমাকে জানাবে, ওখানে লাইক ডিসলাইকেরও অপশান থাকে, যদি ভালো না থাকে অবশ্যই ডিসলাইক করবে, লাইক করবে। তো আমরা বুঝতে পারবো, আমি বুঝতে পারবো যে তোমাদের হেল্পফুল হচ্ছে কি হচ্ছে না। তো অবশ্যই আমাকে কিন্তু জানিও। থ্যাংক ইউ।